আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর কিন্তু এইবার আমার কামিনী ফুল গাছে ফুল আসলো। বেশ কয়েকদিন আগে কিন্তু একটু সার দিয়েছিলাম, প্রত্যেকটা গাছেই দিয়েছিলাম। তো এখন দেখলাম আবার ফুল আসলো। প্রতি বছর কিন্তু একদম শীতের ফুলে আমার এই বারান্দাটা ভরা থাকে, একদম রঙিন হয়ে যায়। তো এবছর এখনও যায়নি, সত্যি বলতে জায়গা নেই, কোথায় বা রাখবো। তো কখন মাথায় আবার ঘুন পোকা চাপে তো আর তো ঠিক নেই, হঠাৎ নিয়েও আসতে পারি। তো আসলেও সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কি কি ফুল আনি। গত ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল কার্পেটটার বিষয়ে, আমি ঘাস কার্পেটটা কিভাবে পরিষ্কার করি, নষ্ট হয় কিনা পানি লাগলে। তো এই সব প্রশ্নের উত্তর এই যে এখনই দিয়ে দিচ্ছি। আমি আজ কার্পেটটা পরিষ্কার করব। চাইলে কিন্তু সাবান পানি দিয়ে ধুয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এটা যেহেতু আর্টিফিশিয়াল, তো এখানে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। গরমের সময় হয় কি, যখন প্রচুর বৃষ্টি হয় তখন আর কষ্ট করে ধোয়ার প্রয়োজন হয় না, একটু উল্টে দিলেই তারপর পরবর্তীতে পানিটা শুকিয়ে যায়। এখন যেহেতু শীত আসছে, বৃষ্টিটা নেই, তো এখন কিন্তু প্রচুর ধুলো টানে। আর এইখানে যেহেতু মোটামুটি আমি একটু বসি, সন্ধ্যার পরে একটু সময় কাটাই, তো দেখা যায় কি এই ধুলোবালিতে বসাটা ঠিক না, অ্যালার্জি সমস্যা থাকলে তো একটু সমস্যা হবেই। তো সব মিলিয়ে এই যে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, এটা কিন্তু আমি প্রায় করি। তো এই যে পিছনের যে অংশটুকু যতটুকু ময়লা হয়েছিল এটা কিন্তু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর কার্পেটটা একটু উল্টে দিলেই মোটামুটি যতটুকু পানি আছে না কেন সব কিন্তু বেরিয়ে আসবে। আর একটু পরে তো প্রচুর রোদ্দুর আসবে, তখন আবার এই রোদে আবার কার্পেটটা শুকিয়েও যাবে। তো এভাবে আপনাদের কার্পেট থাকলে পরিষ্কার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার প্রিয়জনদের সাথে যেহেতু আমি সব ধরনের কথা শেয়ার করি, আমার ভালো লাগা, ভালোবাসা, তো ইত্যাদি ইত্যাদি এত কিছু শেয়ার করি, তো এই ভালো লাগার বিষয়টা কেন গোপনে থাকবে। তো এই যে আমার হাতেও কিন্তু চলে এসেছে সেই সোনার হরিণ, যাকে আমরা সবসময় সোনার হরিণ বলেই দাবি করি। তো আপনাদের অনেক ভালোবাসা, আমার অল্প স্বল্প পরিশ্রম, এই দুয়ে মিলে এই যে হাতে আসলো। যদিও অনেকটা লম্বা সময় পার হয়ে গেছে পিছনে। সফলতা কাকে বলে ঠিক আমি জানি না, তবে এতটুকু বুঝি ধৈর্য এবং ইচ্ছা শক্তি, এই দুইটা যদি আপনার সাথে থাকে, আপনি কোনো না কোনো দিন কোনো না কোনো ক্ষেত্রে আপনি ঠিক যেই জিনিসটা চাইছেন কিছু না কিছু হলো পাবেন। তো এইটার জন্য কিন্তু অনেকটা লম্বা সময় ধরে আপনার অপেক্ষা করতে হবে। আমি কিন্তু অনেকবার চেয়েছিলাম এই জায়গাটা থেকে চলে যেতে, তো আমার কিছু প্রিয় অপুরা তো আমাকে রেখে দিয়েছেন, তাদের কথা আমি কখনোই ভুলবো না। আর এখানে আরেকজন মানুষের অবদান আছে, সেটা হলো অয়নের বাবা। অয়নের বাবা আমাকে বলছিল, তুমি এইখানে যখন কাজ করো, মানে যতটুকু সময় আমি ভিডিও করি, আমি একটু ব্যস্ত থাকি, অতটুকু সময় কিন্তু আমি বেশ ভালোই থাকি। তো এছাড়া হয় কি, ঘরের মধ্যে চেঁচামেচি হইচই এটা একটু বেশি করি আমি, এটা হয়তো আপনারা বুঝতে পারেন না। আমি দেখা যায় কি একটু এলোমেলো করলে এটা করলা কেন, সেটা করলা কেন, এই নিয়ে একটু বেশি হইচই করি। তো যতটুকু সময় আমি ভিডিও করি অতটুকু সময় অন্তত আমি নিজেকে দিই। তো ওই জন্য আয়নের বাবা বলে কি, আচ্ছা এই জায়গাটাতে যখন কাজ করো তুমি তোমার মতো থাকো, তো বেশ ভালোই থাকো, বন্ধ করার দরকার নেই। তো সে এভাবে বলে আমাকে আর কি একটু উৎসাহ দিয়েছিল। তো আসলে মহিলা মানুষ তো ঘরের মধ্যে একটু চেঁচামেচি না করলে হয় না, তাই না? বাচ্চারা দুষ্টামি করবে, নষ্ট করবে, তো ওইটা নিয়ে তো একটু হইচই হয়। গত ভিডিওতে আমার আপুরা তো দেখেছিলেনই যে অবি একটা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে, চিত্রাঙ্কন এবং হাতের লেখা। তো চিত্র তো অবি কখনোই শেখেনি, নিজে নিজে যতটুকু পারে অতটুকুই আঁকে। আর হাতের লেখার কথা যদি বলি, একদমই পচা, আমার কাছে তো ভালো লাগে না। তবে ও যে চেষ্টা করলে এত সুন্দর হাতের লেখা লিখতে পারে সেটা আমার জানা ছিল না। তো ও কিন্তু প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চায়নি, আমি জোর করে দিয়েছি, আচ্ছা দাও, সমস্যা নেই, দেখি কি হয়। মানে আমার কথা ও দিক, দেখি তারপরে যা হয় হবে। তো হাতের লেখায় হয়েছে দ্বিতীয় স্থান, আর চিত্রাঙ্কনে তৃতীয় স্থান পেয়েছে। তো অসংখ্য বাচ্চার মাঝে এই যে আমার ছেলে কিছু একটা হয়েছে, এই বিষয়টাতে কিন্তু আমি একদম অসম্ভব খুশি। তো আপনারাও দোয়া করবেন আমার ছেলেটার জন্য।
আমার ছোট্টবেলার একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একদিন আমি বসে আছি তো জানালার কাছে, তো হঠাৎ একটা পাখি উড়ে আসে আমাদের জানালার মধ্যেই। তো পাখিটা ছিল একদম আহত, পা দিয়ে রক্ত ঝরছিল। তো কোনো একটা কারণে হয়তো কেউ ব্যথা দিয়েছে, তাকে শিকার করতে চাইছিল, এরকম কিছু একটা। তো যাই হোক, পাখিটাকে পেয়ে আমি এতটা খুশি ছিলাম, যতটা না খুশি ছিলাম তার চাইতে বেশি কান্না করছিলাম যে ওর তো পায়ে ব্যথা, রক্ত ঝরছে। তো ওই দেখে আমার মা হলুদ, তারপরে আরও অন্যান্য যা দেয় ওই দিয়ে আর কি একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। তো মোটামুটি পাখিটা না বেশ 4-5 দিন আমার কাছে ছিল। আমি তার এত যত্ন করতাম আর এতটা ভালো লাগা কাজ করতো ওই পাখিটার উপর। তো হঠাৎ একদিন সকালবেলা দেখি পাখিটা নেই। তো পাখিটা নেই এই বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। আমি এত কান্না করেছিলাম ওই পাখিটার জন্য। আমি বেশ কয়েকদিন ঠিকমতো খাইনি, তারপর স্কুলে যেতাম না। আমার মা বারবার করে বোঝাতো যে মা, ওই পাখিটা তোমার ছিল না, আসলে যা তোমার তা কখনোই তোমাকে ছেড়ে যাবে না, আর যা তোমার না সেটা তুমি কখনোই ধরে রাখতে পারবে না। ওইটা প্রকৃতির জিনিস, সেটা প্রকৃতির সাথে মিলিয়ে গেছে। তো আমি আজও সেই পাখিটার কথা মনে করি যে আসলে এই বিষয়টা দিয়ে কিন্তু আমার জীবনের সাথে অনেক মিল খুঁজে পেয়েছি। আপনার বা আমার জীবনে কিন্তু কিছু মানুষের আগমন ঘটে। তো সে আমাদের প্রয়োজনে আসে, অনেক সময় প্রিয়জন হয়ে যায়, আবার কেউ প্রিয়জন হয়ে এসে আমাদেরকে প্রয়োজন বানিয়ে দেয়। তো যেটাই করুক না কেন, একটা কথা একদম বাস্তব সত্য, কিছু সম্পর্ক হয় দেখবেন আপনাকে এমনি এমনি ছেড়ে চলে যাবে। তো যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি এইটুকুন মিলিয়ে নিতে পারেন সে কখনোই আপনার ছিল না। যা আপনার তা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা মুখে বলতো আমাকে খুব বেশি ভালোবাসে, একদম আপনজন, আবার তার মুখের দিকে তাকালে কিন্তু বুঝতে পারতাম মন থেকে সে আমাকে ভালোবাসে না, বা সে আমার ভালোটাকে ভালোভাবে মানছে না। তো ওইটা বুঝেও না অনেক সময় অনেকের সাথে সম্পর্কে জড়িয়ে রাখতাম। তবে এখন কিন্তু আর সেই কাজটা করি না। জীবন থেকে অনেক কিছুই ঝেড়ে ফেলে দিয়েছি, যেটা আসলে ঠিক না, যেটা আমার না, যেটা আমার কখনো ছিলই না, সেই জিনিসটাকে আমি একদম মন থেকে ঝেড়ে ফেলে তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। যারা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে আপন মনে করেও আপন করেনি, তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছি সাথে সাথে। কারণ যা আমার না তাকে আমি কেন জোর করে ধরে রাখবো। তো এইরকম কিছু প্রিয়জন, প্রিয় মানুষ কিন্তু আপনার জীবনেও আছে। আপনি বুঝতে পারেন যে সে আপনার ভালো চাইছে না, কিন্তু তারপরেও কিন্তু আপনি তার সাথে মিলে আছেন, মিশে আছেন। তো যদি এরকম সম্পর্ক আপনার সাথেও কারো থেকে থাকে, তো ঝেড়ে ফেলে দিতে পারেন। কারণ মনে মনে যারা আপনার ক্ষতি চায়, সেই সমস্ত মানুষের সাথে না মেশাই আমি মনে করি উত্তম। মুখে মধু আর অন্তরে বিষ, আসলে এই শ্রেণীর মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর সাপের চাইতেও ক্ষতিকর। তো এইরকম কিছু মানুষ আমার জীবনেও ছিল। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেকটা সরে এসেছি। এখন আর সেদিকে হাত বাড়াই না বা পাও বাড়াই না। এই যে আপনাদের সাথে একাধারে কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো আশা করছি আমার প্রিয় বোনেরা কেউ খারাপভাবে নেবেন না যে আপু এত কথা বলে। তো যে কথাগুলোই বলেছি না কেন, এই সমস্ত কিছু মানুষ কিন্তু আপনার জীবনেও আছে, আমার জীবনেও ছিল, এখনও আছে, সমস্যা নেই। তো ওইটা বুঝে শুনে নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা সম্পর্ক মেনটেন করতে হয়। তো এই দিক দিয়ে কথা বলতে বলতে তো কত কাজ করে ফেলেছি, তার তো কোনো সীমারেখা নেই। তো যাই হোক, এই যে সুন্দর ফুলগুলো দেখছেন, এই ফুলের মতো যাতে সবার মন সুন্দর এবং পবিত্র হয়, সে দোয়া এবং শুভকামনা তো সবসময় করি, আজও করছি। তো আপনাদের সাথে অনেক কথা হলো, আর না হয় কথা নাই বলি। যদি ভালো থাকি, সুস্থ থাকি, তো পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।